ট্রাম্পের সামরিক সহায়তা, ইউক্রেন যুদ্ধ প্রস্তুতিতে নতুন মোড়। নতুন চ্যালেঞ্জের মুখে নেতৃত্ব গ্রহণ, নেপালের সংকট কাটাতে হাল ধরলেন প্রধানমন্ত্রী। তুরস্ক, কাতার ও সিরিয়াকে ইসরায়েলের হুঁশিয়ারি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার 9 মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। PERL নামে একটি নতুন চুক্তির আওতায় $10 বিলিয়ন অস্ত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে, যার প্রথম চালানটি এখন প্রস্তুত। প্রতিটি চালানের মূল্য $50 কোটি। তবে ট্রাম্প প্রশাসন বলছে এই অস্ত্রগুলো সহায়তা হিসেবে নয়, বরং বিক্রির ভিত্তিতে দিচ্ছে যুক্তরাষ্ট্র, আর ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা কিনে দিচ্ছে তাদের। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার প্রায় 9 মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিস কোলবি ইতোমধ্যে অস্ত্র চালানের অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস ও পেন্টাগনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই যুক্তরাষ্ট্র ইউক্রেনে 2টি অস্ত্র চালান পাঠাবে। প্রতিটি চালানের মূল্য প্রায় $50 কোটি। তবে ট্রাম্প প্রশাসন এই অস্ত্রগুলো সহায়তা হিসেবে নয়, বরং বিক্রির ভিত্তিতে দিচ্ছে। ইউক্রেনের ইউরোপীয় মিত্র দেশগুলো এই অস্ত্র কিনে কিয়েভে পাঠাচ্ছে এবং পরিবহন ব্যয়ও তারাই বহন করছে। মার্কিন কর্মকর্তারা জানান, প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ার্স লিস্ট নামে একটি নতুন সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রায় $10 বিলিয়ন মূল্যের অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে। এই চুক্তির প্রথম চালান এখন ইউক্রেনের উদ্দেশ্যে প্রস্তুত। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তার প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ রাখবে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেবে। গত 9 মাসে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই সময়ের মধ্যে কিছু অস্ত্র ইউক্রেনে গেলেও সেগুলোর অনুমোদন ছিল বাইডেন প্রশাসনের। ট্রাম্প প্রশাসন এখনও সরাসরি সামরিক সহায়তা নীতিতে অনড় রয়েছে। নেপালে জেনজি আন্দোলনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকারের প্রধান কাজ আগামী নির্বাচন, অবকাঠামো পুনর্গঠন ও বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবেলা। পররাষ্ট্রমন্ত্রী এখনও নির্ধারিত হয়নি। নতুন সরকার আগামী নির্বাচন আয়োজন, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর পুনর্নির্মাণ এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে কাজ করবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন নেতৃত্ব, তবে সংকট পুরনো। তবুও আশাবাদী হয়ে নেপালের হাল ধরলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। নেপালের জেনজি আন্দোলনের পর সরকার পতনের ফলে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। আর এই নতুন সরকার আগামী নির্বাচনের আয়োজন, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে কাজ করবে। আন্দোলন এবং সরকার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক অনেক জটিল চ্যালেঞ্জ। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানা গেছে, সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত এই নতুন সরকারের 3 সদস্যের মন্ত্রিসভাও দায়িত্ব নিয়েছেন। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদ এখনও শূন্য রয়েছে। সরকার সাবেক সচিব ও রাষ্ট্রদূতের মধ্য থেকে একজনকে এই দায়িত্ব দিতে চাচ্ছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর জন্য যিনি দায়িত্ব নেবেন, তার সামনে থাকবে বহু দিক থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করার কাজ। 2026 সালের 5 মার্চের নির্বাচন সফলভাবে আয়োজন করা, জেনজি আন্দোলনে ধ্বংস হওয়া শত শত অবকাঠামো পুনর্গঠন এবং নানা বৈদেশিক বিষয়ে সামাল দেওয়া হবে সরকারের মূল কাজ। ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি তুরস্ক, কাতার ও সিরিয়াকে শয়তানের নতুন অক্ষ ও নতুন ইরান বলে মন্তব্য করেছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে একনায়ক ও পশ্চিমা সভ্যতার শত্রু বলেও আখ্যায়িত করেন। এর আগে দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় মুসলিম দেশগুলোকে নিন্দা জানিয়ে একজোট হয়। বিস্তারিত প্রতিবেদনে। তুরস্ক, কাতার ও সিরিয়াকে ইরানের সঙ্গে এক কাতারে রেখে শয়তানের নতুন অক্ষ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রবাসী মন্ত্রী আমিচাই চিকলি। 16 সেপ্টেম্বর জেরুজালেম পোস্ট কূটনৈতিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওই দিন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চিকলি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনাকে ঘিরে বক্তব্য দেন।
মামি চাইচিকলি বলেন, তুরস্ক, কাতার ও সিরিয়া এই 3 দেশ এখন নতুন ইরান হয়ে উঠেছে। এটি শয়তানের নতুন অক্ষ। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সরাসরি আক্রমণ করে বলেন, এরদোয়ান একজন একনায়ক, উগ্র ইসলামীপন্থী এবং পশ্চিমা সভ্যতার শত্রু। তিনি অটোম্যান সাম্রাজ্য পুনরুজ্জীবিত করতে চান, এমনকি জেরুজালেমকেও তার সাম্রাজ্যের অংশ বানাতে চান। তিনি প্রকাশ্যে ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের কথা বলেন। এরদোয়ানকে মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবে উল্লেখ করেন এই ইসরায়েলি মন্ত্রী। গত সপ্তাহে কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতাদের লক্ষ্য করে একটি হামলা চালায় ইসরায়েল, যেখানে অন্তত 6 জন নিহত হন। ওই সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতারা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতারা অল্পের জন্য রক্ষা পান। এই হামলার জেরে আরব ও মুসলিম বিশ্বে তীব্র নিন্দার ঝড় উঠে। 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট অবস্থান জানতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার আগে আমি সব ধরনের চুক্তির প্রস্তুতি রাখতে চাই। এজন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের পূর্ণ সমর্থন সহ একটি স্পষ্ট নথি প্রয়োজন। আর তা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিষ্কার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যাওয়ার পর জেলেনস্কি আশা প্রকাশ করেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পষ্ট ও গভীর আলোচনা করবেন। ইউরোপকে রাশিয়ার তেল ও গ্যাস কেনা বন্ধ করার আহ্বান প্রসঙ্গে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী দেশ, তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এবং কিয়েভকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সক্ষম। তিনি আরও বলেন, রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ট্রাম্পের যথেষ্ট ক্ষমতা রয়েছে যাতে পুতিন ভয়ে সাড়া দেয়। জেলেনস্কি আরও উল্লেখ করেন, তিনি ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, তবে মস্কোতে একক বৈঠকের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসরায়েলের চলমান আগ্রাসনের নিন্দা জানানো যথেষ্ট নয়। এটি থামাতে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আরব গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকে এখনই ইসরায়েলকে থামাতে হবে। তিনি লেবানন, সিরিয়া এবং সর্বশেষ কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনের কড়া সমালোচনা করে জানান, এসব হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার বিষয়ে দার বলেন, এটি একটি ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত, যা পাকিস্তান কঠোরভাবে নিন্দা জানায়। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে ইসহাক দার বলেন, গাজার মানুষ ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছে। এখনই একটি নিঃশর্ত যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য গড়ে তোলার উপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে মুসলিম ঐক্য আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রয়োজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিন ও কাশ্মীরের মতো দীর্ঘমেয়াদী সংকটগুলোর সমাধানে নিরাপত্তা পরিষদকে নীরব দর্শক না থেকে কার্যকর ও অর্থবহ পদক্ষেপ নিতে হবে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।